এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পারমাণবিক চুক্তি না করলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের। ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬৮। মিয়ানমারে ভূমিকম্প, বাতাসে লাশের গন্ধ ভেসে আসছে। ঈদের খুতবায় ফিলিস্তিন থেকে ইসরায়েলকে উৎখাতের অঙ্গীকার খামেনির। ইসরায়েলি নতুন নিরাপত্তা প্রধান হিসেবে সাবেক নৌ কমান্ডারকে বেছে নিলেন নেতানিয়াহু। দক্ষিণ গাজায় অত্যন্ত কঠোর যুদ্ধে ফিরছে ইসরায়েল সেনারা। পারমাণবিক চুক্তি না করলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির উপর বোমা হামলা চালানো হবে। পাশাপাশি ইরান সহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। গত সপ্তাহে ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প গতকাল রোববার এনবিসি নিউজের কাছে প্রথম মুখ খুলেন। টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা করেছেন, তবে এর বেশি বিস্তারিত কিছু বলেননি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি তারা কোনো চুক্তি না করে তাহলে বোমা বর্ষণ হবে। এবার এমন বোমা বর্ষণ হবে যা তারা আগে কখনো দেখেনি। তিনি আরো বলেন, এমন আশঙ্কা আছে যদি তারা চুক্তি না করে তাহলে আমি তাদের উপর 4 বছর আগের মতোই নিষেধাজ্ঞা আরোপ করব। গত বৃহস্পতিবার তেহরানের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্পের একটি চিঠির জবাবে ইরান ওমানের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, তেহরানের উপর নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। ইরান বলেছে তাদের নীতি হল সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ না নেয়া। গতকাল ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান এই নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করা হয়েছে, তবে ইরান সব সময় পরোক্ষ আলোচনায় ছিল, এখনো আছে। পরোক্ষ আলোচনা এখন অব্যাহত থাকতে পারে বলে সর্বোচ্চ নেতাও জোর দিয়েছেন। ঈদের দিন গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৬৮। ঈদ উল ফিতরের দিন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ৬৪ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা এই কথা জানিয়েছেন। দক্ষিণ গাজায় রাফার কাছে ইসরায়েলি গুলিতে নিহত ৮ চিকিৎসক, ৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী ও জাতিসংঘের একজন কর্মীর মরদেহ উদ্ধার করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি PRCS। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি IFRCA হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছেন। তারা বলেছে, বিদ্রোহী ঘটনা 2017 সালের পর বিশ্বের যে কোনো জায়গায় তাদের কর্মীদের উপর এটি সবচেয়ে ভয়াবহ হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫০,২৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,১৪,০৯৫ জন। গাজার সরকারি মিডিয়া অফিস প্রায় ২ মাস আগে মৃত্যুর সংখ্যার তথ্য হালনাগাদ করেছে। তাদের সবচেয়ে হিসাব অনুযায়ী গাজায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬১,৭০০ জনে। হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে। এসব মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারে ভূমিকম্প, বাতাসে লাশের গন্ধ ভেসে আসছে। বাতাসের প্রতিটি ঝাপটায় ভেসে আসছে লাশের গন্ধ। মিয়ানমারের সাগাইংয়ের বাসিন্দা থার এনগি সেখানকার বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে এই কথা বলেন। গতকাল রোববার এনগি বলেন, এখন জীবিতদের চেয়ে মৃতদের বেশি পাওয়া যাচ্ছে। গত শুক্রবার ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল মিয়ানমার। ভূমিকম্পের কেন্দ্রে ছিল সাগাইং অঞ্চলে। স্বাভাবিকভাবে সেখানে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে, কিন্তু ইরাবতী নদীর উপর একটি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছিলেন না। থার বলেন, ইরাবতী নদীর উপর ইয়াদানা বন সেতু আবার খুলে দেওয়ার পর রোববার সকালে কাছের মান্দালয় শহর থেকে উদ্ধারকারীরা সাগাইংয়ে আসেন। কাছে আভা নামে আরেকটি সেতু ভূমিকম্পে
90 বছর আগে ব্রিটিশ আমলে এই সেতু তৈরি করা হয়েছিল। ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 1700 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো প্রায় 3400 জন। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। নিখোঁজদের মধ্যে একজন থারের ছেলে। তিনি বলেন, ছেলেকে জীবিত উদ্ধারের আশা তিনি প্রায় ছেড়ে দিয়েছেন। নগরীর অনেকে প্রিয়জনদের হারিয়েছেন বলে জানান তিনি। থার বলেন, তাদের এলাকায় এখন পর্যন্ত প্রায় 90টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিপরীতে ধ্বংসস্তূপের ভিতর থেকে জীবিত উদ্ধার করা হয়েছে 34 জনকে। এদের খুতবায় ফিলিস্তিন থেকে ইসরায়েলকে উৎখাতের অঙ্গীকার খামেনির। ফিলিস্তিনি ভূমি থেকে ইসরায়েলি শাসন ব্যবস্থা উৎখাতের অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের বিশাল মাঠে ঈদ উল ফিতরের নামাজের পর দিয়ে এক খুতবায় খামেনি বলেন, এই বিকৃত দুষ্ট এবং খুনি দলটিকে ফিলিস্তিন থেকে উৎপাটন করতে হবে এবং আল্লাহর কৃপায় তা হবে। তিনি বলেন, রমজান মাস জুড়ে ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি নৃশংসতা মুসলমানদের দুঃখ দেয়। পশ্চিমারা এই অঞ্চলের সাহসী জাতি এবং গর্বিত যুবকদের প্রক্সি বাহিনী হিসেবে চিহ্নিত করেন। যেখানে ইসরায়েলি সরকারই হলো এই অঞ্চলের একমাত্র প্রক্সি বাহিনী। এই ইসরায়েলি সরকার উপনিবেশবাদী শক্তির পক্ষে বিভিন্ন দেশের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। খামেনি আরো বলেন, ইহুদিবাদী সরকার উপনিবেশকারীদের প্রতিনিধি হিসেবে এখানে আগুন জ্বালায়, গণহত্যা করে এবং অপরাধ সংঘটিত করে সুযোগ পেলে অন্যান্য দেশের ভূখণ্ড লঙ্ঘন করে, ঠিক যেমনি তারা আজ সিরিয়ায় ভূখণ্ড লঙ্ঘন করেছে। খুতবায় অন্যথ ইরানের নেতা উল্লেখ করেন, উপনিবেশবাদীরা অর্থ এবং মিডিয়া ব্যবহার করে ইসরায়েলি সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাদা করে তোলে। অন্যদিকে তারা নিজস্ব অধিকার এবং ভূমি রক্ষাকারী স্থানীয় বাহিনীকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়। ইসরায়েলি নতুন নিরাপত্তা প্রধান হিসেবে সাবেক নৌ কমান্ডারকে বেছে নিলেন নেতানিয়াহু। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের পরবর্তী প্রধান হিসেবে দেশটির সাবেক নৌ কমান্ডার এলি সারবিতকে বেছে নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় আজ সোমবার এই তথ্য জানিয়েছে। যদিও সিনবেতের বর্তমান প্রধান রুনির বারকে বরখাস্তের আদেশ ইসরায়েলের সুপ্রিম কোর্ট স্থগিত করেছেন, তা সত্ত্বেও সংস্থাটির নতুন প্রধান হিসেবে এলিকে বেছে নিলেন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় এই বিবৃতিতে বলেছে, 7 জন যোগ্য প্রার্থীর ব্যাপক ভিত্তিক সাক্ষাৎকারে নেওয়ার পর প্রধানমন্ত্রী ইসরায়েলের নৌবাহিনীর সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল এলিকে সিনবেতের পরবর্তী পরিচালক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়, এলি 36 বছর সামরিক বাহিনীকে দায়িত্ব পালন করেছেন। তিনি 5 বছর নৌ কমান্ডার ছিলেন। এই পদে থাকাকালে তিনি ইসরায়েলের জলসীমা প্রতিরক্ষায় নেতৃত্ব দিয়েছেন, হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে জটিল অভিযান পরিচালনা করেছেন। সিনবেতের প্রধান রুনের বারের বরখাস্তের বিষয়টি গত 20 মার্চ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করে ইসরায়েলি মন্ত্রিসভা। সিদ্ধান্ত হয় বারের দায়িত্বের শেষ দিন হবে 8 এপ্রিল। 2021 সালের অক্টোবর সিনবেতের প্রধান হিসেবে 5